এক কাপ গরম চায়ের সাথে আমার সকালটা শুরু হয়ে গেছে। আর দেখো এই যে চাটা নিয়ে যাচ্ছি, কারণ বাবা মাকে দেবো। আর এখানে কিন্তু আমার চা নেই, আমি তাদেরকে চা দিয়ে তারপরেই খাবো। তো সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুভ সকাল। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমি তোমাদের সাথে একেবারে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, কিন্তু মাঝখানের যে বাড়ির বাসি কাজকর্ম সেগুলো আজ আর শেয়ার করলাম না। এখন এই যে জলখাবার মুড়ি খাবো, তার জন্য মুগ সেদ্ধ করব। আর সেই মুগ সেদ্ধর জন্য এই মুগটা দেখো ভিজিয়ে দিয়েছি। আর এখন একটু অল্প আলু মিশিয়ে দিচ্ছি। মুগ সেদ্ধ মুড়ি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মুড়িও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে রান্নার জন্য হাঁড়িটাতে মাটি দিচ্ছি, কারণ এটাতে মাটি দিয়ে একটু রোদে শুকনো করতে হবে। দেখো একটু বেলা হয়েছে, তাতেই এখানটায় রোদ চলে এসেছে। আর একটু বেলা হয়ে গেলে আমি যেখানটায় মাটি দিচ্ছি ওখানটায়ও রোদ চলে আসবে। তাই সব কাজ ফেলে দিয়ে মাটি দিয়ে দিচ্ছি হাঁড়িটাতে। মাটিটাতে হাঁড়ি দিয়ে এখন মুড়ি খাওয়ার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, হাতে হাতে এই সমস্ত ছোট ছোট কাজগুলো যদি না করি, পরে আবার অনেক বেশি হয়ে যায়। তখন দেখবে বাসন অনেক বেশি হয়ে গেছে, আবার অন্যান্য কাজও আছে। তাই যাতে হরবড় না হতে হয় সেই জন্য বাসন মাজছি। আবার এদিকে মা বলছেন কোনো সবজি নেই, কী রান্না করবে। তো বাসন মাজতে মাজতে চিন্তা করছি যে কি করব, বাড়িতে কোনো সবজি নেই। তাই একটু মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে নিলাম। আমাদের গৃহবধূদের সব দিকটাই খেয়াল রাখতে হয়। তাই বাড়িতে যখন সবজি নেই, কিন্তু রান্নাবান্না তো করতেই হবে। তাই মাথার মধ্যে ঘুরছিল যে কি উপায় বের করানো যায়। যাই হোক, রান্নাবান্নার চিন্তা একটু পরে হবে। আমি এখন বাসনগুলো মেজে নিই। আর তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে আজকে রান্নাটা সেরেছি আর কি রান্না করলাম। তো বাসনগুলো মেজে নিয়েছি। আর এখন এই যে কলতলাটাতে একটু আমি ঝাড় দিয়ে দেবো, কারণ এখানে আর কোনো কাজ নেই। সকালের বাসি কাজ তো হয়ে গেছে, ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা এগুলো তো করে নিয়েছি। এই যে কলপাটটাতে একটু না ঝাড় দিলে কীরকম নোংরা নোংরা দেখায়। চারিদিকে পাতা পড়ে আছে, আবার খাবারের যে থালাগুলো ধোয়া হয় সেটারও কিছু না কিছু পড়ে থাকে। তো কলপাটটা সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আমি এখন রান্নার ব্যবস্থা করতে চললাম বাগানে। এই যে একটা মিষ্টি হাসি দিয়ে আমি বাগানে সবজি তুলতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বাগানে তো সবজি তুলতে যাচ্ছি একটা বড় ঝুড়ি নিয়ে, কিন্তু ওখানে সবজি আদৌ আছে কি? তো চলো দেখা যাক কতগুলো আমি সবজি পাই। বাড়িতে তো সবজি নেই, কিন্তু সবজি তো রান্না করতেই হবে। খাবার জন্য ভাতের সাথে একটা কিছু তো দরকার। সেই জন্য এই ঝুড়িটা নিয়ে এখন আমি চললাম বাগানে। একটু চিন্তার মধ্যে আছি যে কি পাওয়া যায় কি পাওয়া যায়। তবে আজকে কিন্তু সজনে ফুলের তরকারি করব না। আর দেখো এই যে টমেটোর চাটনি করব ভাবলাম, কিন্তু টমেটো এত ছোট ছোট যে এগুলোর দ্বারা কিছুই হবে না। তাই আর কি মনটা একটু খারাপ লাগলো যে একটাও টমেটো পেলাম না। কদিন আগে দেখেছিলাম অনেকগুলো টমেটো ছিল, মনে হয় হনুমানে খেয়ে নিয়েছে। তাই একটাও টমেটো নেই। যতগুলো আছে গাছ সবগুলোতেই ছোট্ট কচি কচি টমেটো। মোটামুটি আরও 4-5 দিন লাগবে এগুলো হতে। আর কলা গাছের দিকে তাকিয়েও দেখলাম যে একটাও কলার মোচা নেই। তো কী করব? শেষমেশ আমাকে আসতে হলো এই শাক বাগানে।
এখানে এসেও আরেক ঝামেলা। শাকগুলো কদিন আগে খেয়েছিলাম, তখন দেখেছিলাম খুব সুন্দর করছি, কিন্তু এখন দেখছি যে শাকগুলো কীরকম ডাঁটা ডাঁটা হয়ে গেছে, আর অনেক শাকে পোকাও লেগে গিয়েছে। পোকা দেখতে পাওয়া যাচ্ছে না, তবে কিন্তু পাতাগুলো ফুটো ফুটো আর বুড়ো শাক হয়ে গেছে। তো কী করব, এখন তো নিরুপায়। তাই ভাবলাম যে এই শাকের মধ্যে থেকে কিছু ভালো ভালো শাক তো অবশ্যই বেছে নেওয়া যায়। হ্যাঁ, হয়তো একটু টাইম লাগবে, পরিশ্রম হবে, কিন্তু তা কী হয়েছে, এই সবজি না থাকার যে পরিস্থিতিটা, এটা তো নিজেকে সামলাতেই হবে, আর রান্নাবান্নাও করতে হবে, সবার মুখে খাবারও তুলে দিতে হবে। তাই বেশ কিছুক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাঘুরি করে আমি শাকটা তুলে নিচ্ছি। শাক জিনিসটা এমনই, জানো তো বন্ধুরা, কচি হোক বুড়ো হোক, আবার শীতকালের শাক, এটা খেতে দারুণ টেস্টি লাগে। একটু বেছে বেছে তুললে নিশ্চয়ই এটা খেতেও ভালো লাগবে। পুরো বাগানটাতে আমি পুরো দুপাক খেয়ে নিয়েছি, একবার এদিকে একবার ওদিকে করে বেশ কচি কচি শাক কিছু পাওয়া গেছে। কারণ ভালোর মধ্য থেকে যেমন খারাপ থাকে, সেরকম খারাপের মধ্যে থেকেও ভালো পাওয়া যায়। যত খারাপ শাক ছিল তার মধ্যেও কিন্তু অনেক ভালো শাক ছিল। হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে তুলতে হচ্ছে, তো তাতে কি আছে, আমি তো পরিস্থিতিটা সামলাতে পারবো। তাই এই পরিস্থিতিতে একটু সময় নিয়ে শাকগুলো তুলে নিচ্ছি। আর আমি কিভাবে শাক তুলি একটু দেখে নাও। কিছু কিছু শাক তো তোলার সময় পুরো গাছটাই উঠে যাচ্ছিল, তাই ভাবলাম যেটা উঠছে উঠুক, গাছটা বাদ দিয়ে দেবো, পাতাগুলো নেব। এখন আমার শাক তোলা হয়ে গেছে, আর অনেকটাই দেরি হয়ে গেছে, তাই শাকগুলো নিয়ে বাড়ি চলে গেলাম। আমার শাক বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর শাক তুলতে কারা ভালোবাসে সেটাও কিন্তু জানাবে। শাকগুলো এনে করে বেছে দিয়েছিলাম, আর মা ছোট ছোট করে কেটে নিয়েছে। এখন উনুনটা জেলে করে শাকটা বসিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, শাকের যে হরবড় শাক তোলা, শাক কাটা, কিন্তু শাক রান্না করতে অনেকটাই কম সময় লাগে। রান্নার মধ্যে সব থেকে সহজ উপায় আর সব থেকে কম সময়ের মধ্যে হয় এই শাকটা। আর শাকটা খেতে যে কোনো সবজির থেকে খুব সুন্দর লাগে। এক কড়া শাক করলে সেটা এতটুকুতে দাঁড়িয়ে যাবে। তবে জানো তো, এই শাকগুলো একটু বেশি জল বেরোয় আর অনেক কম হয়ে যায়। যেহেতু আমাদের শাকে কোনো কিছু মেশানো নেই, তাই এই শাকগুলো খেতে একটু বেশিই টেস্টি হয়। মোটামুটি বাগান থেকে একটা সবজি পেয়ে গিয়েছি, এই যে শাকটা। আর শাক ভাত হয়ে গেলে এতে আর কিছু দরকার হয় না। গরম গরম শাক ভাজা আর ভাত সত্যি অপূর্ব লাগে। এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, শাকটা যতক্ষণ হলো ততক্ষণ চালটা ভিজিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি হবে, কারণ শাক তুলতে যে আমার অনেকটাই সময় চলে গিয়েছে। ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে এসেছে। ভাত নামিয়ে শাকটা ছোপো বলে রসুন দিয়েছি কড়াইতে। আর শাকের আসল যে টেস্টটা, সেটা কিন্তু আসে এইখান থেকে। একটু বেশি করে রসুন না দিলে সেটা কিন্তু মোটেও খেতে ভালো লাগে না। তো শাকটাও ছকে নিয়েছি। আর এখন এই যে উনুনের কাঠগুলো বের করে দিচ্ছি, এটারও কিন্তু একটা কারণ আছে। কি বলো তো বন্ধুরা, ঈশ্বর যদি চায় তাহলে নিশ্চয়ই তুমি খেতে পাবে। আর সেটাই হয়েছে বিষয়। যেমন খারাপ শাকের মধ্যে ভালো শাকগুলো তুলে এনে একটা তরকারি পেয়ে গেলাম, সেই রকম কাকিমারা আই দিয়েছে উচ্ছে। আর বাড়িতে তো দুটো তিনটে আলু থাকবেই, আলু অনেকগুলোই রয়েছে, কিন্তু বাবা মার তো সুগার, সেই জন্য আর আলুর কিছু করিনি। আর যেহেতু উচ্ছে দিল, এই দেখো উচ্ছে, আলু, পেঁয়াজ, রসুন রয়েছে। তো বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে উচ্ছেগুলোর আর কি করব, তাই উচ্ছেগুলো পুড়িয়ে নিচ্ছি। আর উচ্ছের সাথে ছেলে যেহেতু খাবে, ও তো উচ্ছে খাবে না, তাই এটার সঙ্গে দুটো আলু দিয়ে দিচ্ছি। তাহলে বাবা মারও হয়ে গেল, আমাদেরও হয়ে গেল। আর অন্যান্য সবজির থেকে যে কোনো পোড়া খাবার উনুনে যেগুলো পোড়ানো হয়, সেগুলোর স্বাদ অনেক বেশি।
হ্যাঁ, হয়তো আমিও সব দিন করতে পারি না, ইচ্ছে হয়, কিন্তু এত রকম সবজি থাকে, এই রকম রান্না করা হয়, তাই আর এগুলো হয়ে ওঠে না। আজকে যেহেতু বেশি রান্না ছিল না, তাই উনুনের আঁচটাও খুব কম রয়েছে। দেখো, একটু মনের মধ্যে চিন্তা ছিল পুড়বে কিনা, দেখলাম যে না, একটা দিক পুড়ে গিয়েছে, তাই উল্টিয়ে দিলাম আর সেটার উপরে বাকি আগুনটা দিয়ে দিলাম, তাই দুটো সাইডেই খুব ভালোভাবে পুড়ে যাবে, এটা আমি নিশ্চিত হয়ে গিয়েছি। আর যদি না উল্টাতাম তাহলে কিন্তু পুড়তো না। মোটামুটি পুড়িয়ে নিয়েছি উচ্ছে আর আলু। আর ছেলের জন্য এখন একটু তুলে রেখেছি, কারণ ও তো উচ্ছে খাবে না। আমাদের এই যে উচ্ছে, আলু, পেঁয়াজ আর সঙ্গে রয়েছে লঙ্কা, কাঁচা লঙ্কা, তেল, লবণ, ব্যাস সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম। আর এটার স্বাদ না, সত্যি বলছি, যারা খাও তারা তো অবশ্যই জানবে, যারা খাও না করে দেখবে, আমি বলছি বলে তা না, অপূর্ব লাগে। তো আজকে মোটামুটি রান্নার ব্যবস্থা আমি করে নিলাম। তাই বলছি বন্ধুরা, বাড়িতে যদি কোনো সবজি নাও থাকে, একটু বুদ্ধি খাটিয়ে দেখবে, গৃহবধূরা অবশ্যই এটা করতে পারে। বাড়িতে কোনো সবজি না থাকলেও রান্নার জন্য পরিস্থিতি সামলাতে একটু বুদ্ধি খাটিয়ে ঠিক রান্নার ব্যবস্থা করা যায়। আজকে যেমন আমি করে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, যে ছেলে টিফিনে খেতে এসেছি, এখনও স্কুল চলে যাচ্ছে, কারণ টিফিনের পরে তো আরও ক্লাস রয়েছে। ও যখন বেরোচ্ছিল তখন দেখলাম আমাদের মাঠের মধ্যে দুটো গরু ঢুকেছে। তো দেখলাম যে কীগুলো খাচ্ছে, সামনে যেয়ে দেখি যে না, ঘাসগুলো খাচ্ছে। ঘাসগুলো অনেকটাই শুকনো হয়ে এসেছে রোদের জন্য, তাও দেখছি খাচ্ছে। তো ঘাস খাচ্ছে যখন, তাই আর তাড়ালাম না। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। আমাদের মতন সংসারগুলোতে আজ এটা নেই, কাল সেটা নেই, কাল ওটা নেই, এরকম পরিস্থিতি আসতেই পারে। আজ যেমন রান্নার জন্য সবজি ছিল না, তাই একটু বুদ্ধি খাটিয়ে রান্নার ব্যবস্থা করে নিলাম, আর সবার মুখে খাবার তুলে দিতে পারলাম। আর এরকম পরিস্থিতি তো যখন যার যে কোনো সময় আসতে পারে, তাই বাড়ির গৃহবধূরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে, তাহলে যে কোনো পরিস্থিতি, রান্না কেন, যে কোনো পরিস্থিতি সামলাতে পারবে। আর এই গুণটা কিন্তু বাড়ির গৃহবধূদের অবশ্যই থাকে। তাই বলছি, সবাই কিন্তু যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য একটু বুদ্ধি খাটিয়ে নেবে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আজ এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো টাটা।